আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে পরিমিত সরবরাহ সম্পদের শর্ত ব্যাখ্যা করো। অর্থাৎ যদি আপনার সম্পদের পরিমিত সরবরাহ না থাকে তাহলে কি হবে না? সেটা সম্পদ হবে না। পরিমিত সরবরাহ সম্পদ এর পূর্ব শর্ত আমরা জানি কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে গেলে যে বস্তু বা দ্রব্যের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সে বৈশিষ্ট্যগুলো হলো উক্ত বস্তুর উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। এই টোটাল হচ্ছে এই ৪ টি কি আছে আপনার বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে? এখানে একটা কমা হবে। অপ্রাচুর্যতা ছাড়া কোনো দ্রব্য বা বস্তুকে সম্পদ বলা যায় না। যদি কোনো একটি দেশে নির্দিষ্ট সময়ে দেশের জনগণের চাহিদার তুলনায় দ্রব্যের যোগান সরবরাহ বেশি হয়, অর্থাৎ সম্পদ পরিমিত সরবরাহ না হয়, তাহলে ওই দ্রব্যকে সম্পদ বলা যায় না। এই জন্যই বলা হয়েছে পরিমিত সরবরাহ সম্পদের পূর্ব শর্ত। অর্থাৎ কি থাকতে হবে? এটার যোগান কি থাকতে হবে? পর্যাপ্ত থাকতে হবে। সরবরাহ বলতেই মূলত যোগানকে বোঝানো হয়। তো এটা থাকলে তখন আমরা সেটাকে কি বলতে পারবো? সম্পদের পূর্ব শর্ত বলতে পারবো। অর্থনীতিতে বাতাস কেন সম্পদ নয়? কারণ বাতাসের কি রয়েছে? অপ্রাচুর্যতা রয়েছে। অর্থাৎ কি এটা ব্যাপক পরিমাণে রয়েছে। যার কারণে এটাকে কি বলা হচ্ছে? বা এটা ব্যয় করার জন্য আমাদের কোনো প্রকার এটাকে নেওয়ার জন্য আমাদের কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না। যার কারণে এটাকে বলা হচ্ছে কি? সম্পদ বলা হচ্ছে না। আমরা জানি যেসব দ্রব্য বা বস্তুর উপযোগ, অপ্রাচুর্যতা, তারপর হচ্ছে বাহ্যিকতা, হস্তান্তরযোগ্যতা আছে, সেসব দ্রব্য বা বস্তুকে সম্পদ বলে। কিন্তু এটার কি নাই? এটা প্রচুর পরিমাণে আছে। এটা কি না? লিমিটেড না। যার কারণে এটাকে আমরা কি বলি না? সম্পদ বলি না। প্রকৃতিতে বাতাস অফুরন্ত হওয়ায় কেউ দাম দিয়ে বাতাস ব্যবহার করে না। অর্থাৎ চাহিদার তুলনায় বাতাসের সরবরাহ কি? বেশি। যার ফলে বাতাসের মধ্যে সম্পদের অপ্রাচুর্যতার বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকায় বাতাসকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না। তারপর বলা হচ্ছে অপ্রাচুর্যতা বিষয়টা বলতে কি বোঝানো হয়? অপ্রাচুর্যতা বলতে চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা কে বোঝায়? সাধারণত কোনো দ্রব্য বা সেবা বাজারে চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ বাজারে কম থাকায় হচ্ছে কি? বা কম থাকলে সেটাকে আমরা কি বলি? অপ্রাচুর্য বলি। উদাহরণস্বরূপ বলা যায় কোনো একটি দেশে যে কোনো সময় তৈরি পোশাকের তুলনায় চাহিদার তুলনায় সরবরাহ কম। এই কারণেই তৈরি পোশাক পাওয়ার জন্য দাম দিতে হয়। তাই বলা যায় তৈরি পোশাকের অপ্রাচুর্যতা রয়েছে। বা আমরা বলতে পারি নদীর পানি বা মরুভূমির বালু, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো কি আপনার প্রয়োজনের তুলনায় বেশি আছে। তখন আমরা সেটাকে কি বলি? সম্পদ বললেন। কিন্তু যখনই সেটা প্রয়োজনের তুলনায় কম থাকবে তখন সেটাকে অপ্রাচুর্য বলবো এবং হচ্ছে একই সাথে কি বলবো? সম্পদ বলবো। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। আ আমরা জানি কোনো দ্রব্য বা সেবা সম্পদে রূপান্তরিত হওয়ার জন্য অন্যতম বা প্রধানতম একটি শর্ত হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। আর কোনো দ্রব্যের যদি উপযোগ না থাকে তখন আমরা সেটাকে কি বলি না? সম্পদ বলি না। তো বলা হচ্ছে কাঠ থেকে চেয়ার টেবিল তৈরি করে। চেয়ার টেবিলে মানুষ অভাব পূরণ করতে পারে বা অভাব পূরণ করা সম্ভব। তাই বলা যায় চেয়ার টেবিলের উপযোগ আছে বিধায় তারা অভাব পূরণ করতে সম্ভব। আর সেটাকে আমরা কি বলবো? এই যে অভাব পূরণের ক্ষমতা, এটাকে আমরা বলতেছি হচ্ছে উপযোগ। জাতীয় সম্পদের প্রথম উৎসটি ব্যাখ্যা করো। জাতীয় সম্পদের ২টি উৎস। ২টি উৎসের মধ্যে প্রথম উৎসটি হচ্ছে প্রকৃতি। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরের ভূমির উপরিস্থ হচ্ছে এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফলমূল, প্রাণী ও পাখিকুল, নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানীয় সকল রকম খনিজ সম্পদ, এইসব প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। তো এটা হচ্ছে যে ২টি উৎসের মধ্যে প্রথমটি হচ্ছে কি? প্রকৃতি। তারপর হচ্ছে সূর্যের আলো সম্পদ নয় কেন? কারণ এটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে, যার কারণে এটাকে আমরা কি বলি না? সম্পদ বলি না। কারণ সূর্যের আলো অপ্রাচুর্য ও হস্তান্তরযোগ্যতা নেই। আমরা জানি যেসব দ্রব্য বা সেবার উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে সেসবকে আমরা কি বলি? সম্পদ বলে গণ্য করি। প্রকৃতিতে সূর্যের আলো অফুরন্ত হওয়ায় কেউ দাম দিয়ে সূর্যের আলো ব্যবহার করে না। তাই সূর্যের আলোর প্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকে। এই কারণে সূর্যের আলোকে অর্থনীতির ভাষায় কি বলা যায় না? সম্পদ বলা যায় না। পরবর্তীতে বলা হচ্ছে ফ্যানের বাতাস সম্পদ হিসেবে বিবেচিত নয় কেন? ফ্যানের বাতাস সম্পদ হিসেবে বিবেচিত হয় কেন? এটার কারণ হচ্ছে কি? ফ্যান যখন আমরা কি করি? এটা হচ্ছে আমরা যখন ইউজ করি তখন এটা কি করতে হয়? আমাদের দাম দিতে হয় বা হচ্ছে একটা বিনিময় মূল্য দিতে হয়। যার কারণে এটাকে কি বলা হয়?
হচ্ছে আপনার সম্পদ বলা হয়। ফ্যানের বাতাস পাওয়ার জন্য মানুষের দাম পরিশোধ করতে হয়, কারণ ফ্যানের বাতাস অফুরন্ত নয়, অপ্রাচুর্য, ঠিক আছে? আবার অন্যান্য সম্পদের মতো ফ্যানের বাতাসের অপ্রাচুর্য সহ হস্তান্তরযোগ্যতা, উপযোগ, বাহ্যিকতা এই ৩ বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় ফ্যানের বাতাসকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। জাতীয় সম্পদ বলতে কি বোঝায়? রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে বলা হয় হচ্ছে জাতীয় সম্পদ। অর্থাৎ কি, যত ধরনের সম্পদ আছে সবগুলা ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং হচ্ছে সমষ্টিগত সম্পদকে একত্রে বলা হচ্ছে জাতীয় সম্পদ। তাছাড়া হচ্ছে কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। পরবর্তীতে বলা হচ্ছে সমুদ্রের পানি সম্পদ নয় কেন? এটা কেন হচ্ছে কি, এটা প্রয়োজনের তুলনায় বেশি আছে, যার কারণে এটাকে বলা হয় কি, সম্পদ বলা হয় না। অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে, এই কারণে কি বলা হচ্ছে না, এটাকে সম্পদ বলা হচ্ছে না। অর্থাৎ সম্পদ হওয়ার জন্য যেই 4টি গুণ থাকা লাগে অবশ্যই, তার মধ্যে একটি অনুপস্থিত থাকার কারণে কি হচ্ছে না, এটাকে সম্পদ বলা হয় না। সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। তো সমষ্টিগত সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যেটা হচ্ছে সবাই কি সম্মিলিতভাবে ব্যবহার করে, যেহেতু এখানে প্রত্যেকের হক রয়েছে বা প্রত্যেকের অধিকার রয়েছে, যার কারণে এইসব সংরক্ষণ করা খুবই জরুরি। যেমন রেলপথ, তারপর হচ্ছে রাস্তাঘাট, পার্ক, স্কুল, কলেজ, হসপিটাল, এগুলো হচ্ছে কি সবাই, এগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদের অধিকার উদাহরণ। তো এগুলো হচ্ছে সবাই যেহেতু ব্যবহার করে থাকে বা সবার অধিকার রয়েছে, যার কারণে সবাই যেন ব্যবহার করতে পারে, এই জন্য এগুলো মূলত সংরক্ষণ করার প্রয়োজন হয়। এগুলো পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।